সময় যখন খারাপ যায়, সাদা কাপড় থেকে নাকি রং ওঠে, মানে এমনটাও মানুষ বলে। দর্শক, একটা প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের সাথে কি ভারতের সম্পর্ক, নাকি বাংলাদেশের সাথে মানে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক? এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে এপার বাংলা এবং ওপার বাংলা, দুই বাংলারই। অনেক মানুষ বলছেন যে আসলে সমস্যাটার সূত্রপাতটা কোথা থেকে হলো, কেন ৫৩ বছরের ইতিহাসে ভারতের বিরুদ্ধে এমন শক্ত অবস্থান বাঙালিরা নিল, ব্যবসায়ীরা নিল, জনগণ নিল, যেটা এখন একটা বুমেরাং অবস্থায় দাঁড়িয়েছে। আর এই সমস্যাটার কারণ খুঁজতে গিয়ে বেশিরভাগ মানুষ এটা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন সাবেক প্রধানমন্ত্রী তিনি ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন, সেখান থেকেই আসলে ঝামেলাটা পাকাইছে। তাকে ওইখানে আশ্রয় দেওয়া, এটা ছিল প্রথমত একটা ইস্যু। যদিও এটা নিয়ে অন্তর্বর্তী সরকার বা জনগণ এতটা রিয়েক্ট প্রথম ধাপে দেয় নাই, কিন্তু যখন তিনি ভারত থেকে বিভিন্ন সময় বিভিন্ন অডিও বক্তব্য দিচ্ছেন বা ফোন আলাপ বক্তব্য সামনে আসছে, আবার কেউ কেউ বলছেন তার এই বক্তব্যগুলো সবগুলো তার না, এআই জেনারেট কর্তৃক করা তার ফোন আলাপগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে। যাই হোক, তো এই যে ইস্যুগুলা থেকে ওপার বাংলা থেকে এপার বাংলায় একটা উত্তেজনা তৈরি হচ্ছে। কেউ কেউ ভয় পাচ্ছে, কেউ কেউ আবার ইয়ানফসি করছে, আবার সমন্বয়করা বলতেছে যে মানে কারোর পিঠের চামড়া থাকবে না, মানে রাজনৈতিক দলগুলো একটা টেনশনে আছে। এই যে একটা অস্থির উদ্বেগকর পরিস্থিতি। আবার ধরেন এই যে ইস্কন ইস্যু বা সনাতনী জাগরণ মঞ্চ ইস্যু অথবা আরো বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের যে সাপোর্টিং, সেগুলোর কারণেও পরিস্থিতি আরোটা খারাপ হয়েছে, এমনটাই মনে করছেন। এই যখন অবস্থা, তখন শেখ হাসিনার ইস্যুতে ভারতের আজকের যে বক্তব্য, সেটা নিঃসন্দেহে শেখ হাসিনার জন্য খারাপ সংবাদ, আওয়ামী লীগের জন্য এটা এক ধরনের খারাপ সংবাদ। তবে যদি এটা ভারতের অন্তরের কথা হয়ে থাকে, আমরা ভারতের একটা অবস্থান তো ক্লিয়ার যে ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল আছে, দলমত নির্বিশেষে শেখ হাসিনাকে রক্ষার পক্ষে বা ওনাকে ভারতে জায়গা দেওয়ার পক্ষে কিন্তু সবাই অবস্থান নিয়েছে, এ হাতে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, এখন গতকালকে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছিলেন দুই দেশের মধ্যে যে বৈরী একটা সম্পর্ক, সেটাকে একটু বরফ গলানোর জন্য। তো সেখানে নানান ইস্যুতে বক্তব্যের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ ছিল যে আহ, আহ, কি বলে যে শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে বক্তব্যগুলো দিচ্ছেন, সেগুলোকে ভারত আসলে কিভাবে দেখছে। এই যে ইউনূস সম্পর্কে বিভিন্ন কথা বলছেন, বা উপদেষ্টাদের সম্পর্কে বিভিন্ন কথা বলছেন, বা সমন্বয়কদের সম্পর্কে বিভিন্ন কথা বলছেন, বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছেন। ইভেন ভারত থেকে যুক্তরাজ্যে যে একটা প্রোগ্রাম হয়ে গেল, সেখানেও তিনি বেশ লম্বা চড়ে একটা ব্রিফিং করেছেন, যেখানে বরাবরই তাকে ক্ষমতাচ্যুতির জন্য ডক্টর ইউনূস সরকারকে তিনি দায়ী করছেন। ইভেন এখানে যারা উপদেষ্টারা আছেন তাদেরকেও এখানে অনেক ধরনের মন্তব্য করছেন। তো ভারত আসলে এই ব্যাপারে তার মেন্টালিটি কি? তো বলা হচ্ছে যে আপনার ভারত বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে শেখ হাসিনা যে বক্তব্যগুলো দেন অন্তর্বর্তী সরকারকে নিয়ে, এগুলোকে ভারত সরকার সমর্থন করে না। এটা তিনি ব্যক্তিগত জায়গা থেকেই করছেন। আপনার কংগ্রেস নেতা শশী থারুর নেতৃত্বে ভারতের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটিকে ব্রিফিং করছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। মিশ্রি বলছেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রথমে আমি এই প্রশ্ন রাখছিলাম, বরং এই সম্পর্কের ভিত্তি বাংলাদেশের জনগণের মধ্যে নিহিত, এটাই বাস্তবতা। কোনো একটা রাজনৈতিক দলের উপর ডিপেন্ড করে যখন আরেকটা রাজনৈতিক দলের সাথে দেশের সাথে সম্পর্কের জায়গা তৈরি হয়, সেই সম্পর্ক কখনোই টিকে না। যেমন ধরেন পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করার জন্য একটা রাজনৈতিক দল খুব চেষ্টা করে, বাংলাদেশে কিছু অংশ আছে, কিন্তু এটা কি হচ্ছে না। জনগণের পালসটা আপনার বুঝতে হবে। কিন্তু আস্তে আস্তে আবার দেখেন, এখন বাংলাদেশের জনগণ পাকিস্তানের জনগণের প্রতি পজিটিভ মাইন্ড নিয়ে আসছে, কিন্তু বিপরীতে কি হয়ে গেছে, বাংলাদেশের জনগণ ভারতের জনগণের বিরুদ্ধে আরেকটা নেগেটিভ মাইন্ড নিয়ে আসছে। এখানে ওই দেশের সরকার যেমন দায়ী, ওই দেশের কিছু কিছু ব্যবসায়ী, কিছু কিছু জনগণও সেটার জন্য কিন্তু দায়ী। বলা হচ্ছে ভারত সরকার শেখ হাসিনাকে কোনো আলাদা প্ল্যাটফর্ম দেয়নি, বরং হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই সকল মন্তব্য চালাচ্ছেন। ঢাকায় তার সফরের সময় তিনি অন্তর্বর্তী সরকারকেও জানিয়েছেন ভারত জনগণের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয় এবং বর্তমান সরকারের সাথে কাজ চালিয়ে যেতে ইচ্ছুক। তো সংখ্যালঘুদের ঘটনাগুলোর ব্যাপারেও আপনার এখানে তিনি কথা বলেছেন। সরকারও তাদের জায়গা থেকে বলা হচ্ছে যে
মানে আপনার কি বলা হয় যে এটার যে ভারতের বিভিন্ন মিডিয়া যে প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে সেগুলো নিয়েও তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে। এছাড়া এখানে বিভিন্ন ইস্যুতে আপনার বক্তব্য হয়েছে। তো যাই হোক, এখন বোঝা গেছে যে এই মুহূর্তে শেখ হাসিনা সম্ভবত ভারত সরকারের কাছে খরচের খাতায় পড়তে যাচ্ছেন সামহাও। কিছুটা বাতাস এমনই মনে হচ্ছে। আবার এটাও হতে পারে যে না, ভারতের একজন এত বড় প্রতিনিধি বাংলাদেশে আসছেন, স্বাভাবিকভাবে তার কাছে সরকারের অনেক ধরনের অভিযোগ বা আমরা বিচার যদি বলি এক ধরনের, সেটা বাংলাদেশ দিবে। তো সেই জায়গা থেকে তারা কোনোভাবেই রাষ্ট্র হিসাবে বা সরকার হিসাবে একজন প্রতিনিধি এসে যে শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে বা পজিটিভ বক্তব্য, এটা কিন্তু দিবে না। এখন ভারতের অরিজিনাল জিনিসটা কি অন্তরে অন্তরে, সেটা একমাত্র ভারত সরকার জানে, আর সেখানে বসবাসরত অবস্থা শেখ হাসিনা জানেন। বাট সরকারের সামনে এসে যে বক্তব্য ভারতের আসছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে মানে শেখ হাসিনা ইস্যুটাকে ভারত প্রায়োরিটি লেসে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। যদি এমনটাই হয় তাহলে শেখ হাসিনার জন্য বিশাল দুঃসংবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূস বনাম নরেন্দ্র মোদী। কেউ কেউ বলছেন যে বিষয়টা যথেষ্ট জটিল একটা সমীকরণ দাদা, এটাকে একটু গভীরভাবে বোঝারও নাকি বিষয় আছে। বাহিরে বাহিরে আমরা যা দেখছি ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমান যে অবস্থান, সেখানে কে বেশি লাভবান হচ্ছে, নরেন্দ্র মোদী নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস? রাষ্ট্রের কথা বাদ, বাংলাদেশ নাকি ভারত, আমরা ওই প্রসঙ্গে যাচ্ছি না। ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি নরেন্দ্র মোদী? আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনার কিন্তু কপাল খুলে দিয়েছে ভারতের সাথে এই চলমান অসহিষ্ণু সম্পর্ক। অনেকে ভাববেন যে ভাই এটা তো একটা হিউজ চ্যালেঞ্জিং ইস্যু, ওনাকে অনেক ধরনের ঝড়ঝাপটা বইতে হচ্ছে, কিন্তু আর বাহিরে আরেকটা ঘটনা কিন্তু ঘটে গেছে। আমাদের এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের বিভাজন তৈরি হয়েছে। আপনারা দেখেছেন যে বিএনপি বৈষম্য বিরোধী, বা আমাদের সরকার বা জামাত ইসলাম জাতীয় পার্টি, সারা বাংলাদেশে একটা ক্যাওস ছিল। পাশাপাশি ঢাকা শহরে এই স্কুল প্রতিষ্ঠান, ওই কলেজ প্রতিষ্ঠান, এই বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয় যে একটা অবস্থা সৃষ্টি হয়েছিল খেয়াল আছে তো? মাজার ভাঙার একটা যে খেলা শুরু হয়ে গেছিল খেয়াল আছে তো? সকল কিছু মিলাইয়া এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে সমন্বয়কদের কেউ পাত্তা দিচ্ছে না, সরকারকে কেউ পাত্তা দিচ্ছে না, বিভিন্ন জায়গায় অভিযান চলছিল সেনাবাহিনীর। তারপর কেমন যেন আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে প্রতিনিয়ত ধর্মঘট, সেখানে নানান ঘটনা। আর এই সকল ঘটনার একটা মূল রিজন ছিল যে রাজনৈতিক দলগুলো বিচ্ছিন্ন ছিল, তারা সরকারকে আসলে একত্রিত হয়ে সহযোগিতা করছিল না। কিন্তু যখনই এই চিন্ময় কৃষ্ণা ইস্যুতে, কেউ কেউ বলছেন চিন্ময় কৃষ্ণা ইস্যুতে চিন্ময় কৃষ্ণাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, এইটাও ছিল একটা মেটিকুলাস প্ল্যান। মেটিকুলাস প্ল্যান কেন? ওই মুহূর্তে তাকে এই মামলাটা নিয়ে গ্রেপ্তার করার কোনো কারণ ছিল না, তারপরে গ্রেপ্তার করা হয়েছে। তো গ্রেপ্তারের ফলে কি ঘটলো? আমাদের সনাতনীরা একটা অবস্থান নিল, আর এই অবস্থান সাথে সাথে ভারত চলে গেল। এমনকি ওই জায়গা থেকে শুরু করে আজকের দিনে ভারত বাংলাদেশের গত 53 বছরের যেই সহিষ্ণু সম্পর্ক ছিল, সেটা অসহিষ্ণু হয়ে গেছে। ভারতের রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে বাংলাদেশকে হুমকি দিচ্ছে। আর ডক্টর ইউনূস তিনি করলেন কি? জাতীয় ঐক্য গড়ার জন্য যে চেষ্টাটা চালিয়েছিলেন এত দিন ধরে, যেটাতে তিনি ব্যর্থ হয়েছিলেন, কিন্তু ভারতের এই ইস্যুতে ধর্মীয় গোষ্ঠীগুলোকে বলেন, রাজনৈতিক গোষ্ঠীগুলোকে বলেন, ছাত্রদের গোষ্ঠীকে বলেন, একটা প্ল্যাটফর্মে কিন্তু নিয়ে আসছে। এখন সারা বাংলাদেশে প্রতিদিন ভারতের সরকারের কোন মন্ত্রী কি বলল, আমরা কি বললাম, ভারত কোনটা প্রপাগান্ডা চালালো, আমরা এটারে কাউন্টার কি করলাম, ভারতে আমাদের সাথে কি ধরনের সম্পর্ক করছে, আমরা এটারে কি করলাম। মানে আমরা কিন্তু দেখেন নিউজগুলো হঠাৎ করে ধাঁচ চেঞ্জ হয়ে গেছে। আর এই সকল ধাঁচের মধ্যে যেই জিনিসটা সরকারের জন্য পজিটিভ হয়েছে, রাজনৈতিক দলগুলোর যে একটা চাপ ছিল, দেশে যে অস্থিতিশীল একটা পরিস্থিতি বা পরিবেশ ছিল, যেখানে আইনশৃঙ্খলা বাহিনী ফাংশন করতে পারছিল না, প্রত্যেকটা জায়গায় একটা ব্যর্থতার এসেছিল। দ্রব্যমূল্য প্রতিনিয়ত এটার যে মানে আলোচনার মধ্যে জায়গা করে নিয়েছিল। সকল কিছু মিলিয়ে আপনি দেখেন যুক্তরাজ্য থেকে একটা বক্তব্য চলে আসলো, বিভিন্ন জায়গায় যখন ঘটনাগুলো শুরু হলো, এর মাঝখানে এই যে সকল রাজনৈতিক দলগুলোকে একটা প্ল্যাটফর্মে তিনি নিয়ে আসতে পারলেন, একটা জায়গাতে ঐক্য হিসাবে আনতে পারলেন, এটা কিন্তু তার জন্য সবচেয়ে বড় সফলতা। অনেকটা বিন্দাস তিনি দিন কাটাচ্ছেন, চেহারার মধ্যে অনেকটা হাসি ফিরে এসেছে। মাঝখানে তেনারা দেখলে মনে হয়তো টেনশনে আছে, আতঙ্কে আছে, ভয়ে আছে, নতুন করে একটা জায়গায় বসছে। অনেক রাজনৈতিক ইস্যুগুলো এখানে বোঝার না বোঝার বিষয় ছিল, বাট দিন শেষে সব কিছুকে ছাপিয়ে যখন এই ঘটনাটা ঘটলো, তখন সারা বাংলাদেশ আমরা এক হয়ে গেলাম।
আর এই সারা বাংলাদেশে এক হওয়াতে বাংলাদেশের উপকার হয়েছে, তবে সবচেয়ে বেশি উপকারটা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। আর মাইনাস হয়েছে মোদির সাথে বাংলাদেশের সম্পর্ক বা ভারতের সাথেও বাংলাদেশের সম্পর্কে কিন্তু একটা নেগেটিভ পজিটিভ আছে। তবে ইন্টারনালি রাষ্ট্র টু রাষ্ট্র ব্যবসা বাণিজ্য লেনদেন চুক্তি এগুলো কিন্তু সব ঠিকই আছে, এগুলো কিন্তু কোনোটা বন্ধ হয় নাই। আলোচনা আছে, বিভিন্ন জায়গায় সমালোচনা আছে, কিন্তু সব ঠিক আছে। সো ডক্টর মোহাম্মদ ইউনূসের এটা একটা সুন্দর পরিকল্পনা ছিল, বা ওনার কপাল ভালো যে এরকম একটা সিচুয়েশন ঘটছিল। যাই হোক, বাংলাদেশকে আমরা স্থিতিশীল দেখতে চাই।